নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শীত তো প্রায় পড়ে গেল বলুন। হ্যাঁ, শীতের জন্য ভালোভাবে তৈরি হয়ে নিয়েছেন তো? মানে না, আমি কিন্তু ওই সোয়েটার টোয়েটার বার করার কথা বলছি না। আপনাকে শারীরিক দিক থেকে ভেতর থেকে যাতে আপনি স্ট্রং থাকেন, আপনার ইমিউনিটি যাতে খুব ভালোভাবে বেড়ে যায়, বা আপনার বাচ্চাকে যাতে আপনি খুব ভালোভাবে সুস্থ রাখতে পারেন, তার একটা প্রিপারেশনের কথা বলছিলাম। এই লাড্ডু রেসিপিটা তারই একটা প্রিপারেশন বলতে পারেন। আপনাকে ভিতর থেকে গরম রাখবে আর অনেকখানি ক্যালসিয়াম সমৃদ্ধ। এর মধ্যে যা যা কিছু ইনগ্রেডিয়েন্টস আছে আপনি গুগল মহারাজে একবার সার্চ করতে পারেন। প্রত্যেকটাই কিন্তু উইন্টারের জন্য আমাদের শরীরকে গরম রাখতে সাহায্য করবে। তাই আমরা থাকবো অনেক বেশি সুস্থ সবল। খুব সহজ তৈরি করা, আর আপনার বাড়িতেই সব কিছু আছে। একটা কড়াইকে ভালো করে গরম করে নিয়েছি। এবার একেবারে ধিমে আঁচে আমরা এই এক বাটি যেরকম একটা মাপ নেবেন, সব কিছু একই মাপে লাগবে, সব কিছু ইনগ্রেডিয়েন্টস। তো এখানে নিয়েছি আমি এক বাটি পিনাট। তো এই সময় খুব ভালো কিন্তু এরকম বাদাম পাওয়া যায়, আমরা একে কাঁচা বাদাম এরকমই বলি, এই পিনাটগুলোকে মুংফলিও বলে। তো এইরকম যে নামেই ডাকুক না কেন, আসলে তো এটাই একটা ইনগ্রেডিয়েন্টস। তো এটাকে আমরা একদম ধিমে আঁচে ভাজবো। এরকম যখন এই মুংফলিগুলোকে আপনি ভাজবেন তখন দেখতে পাবেন একটু চটচট করে আওয়াজ হবে। আর বারবার করে নাড়াচাড়া করে ভাজতে হবে, যাতে করে একটা দিক পুড়ে গেল আরেকটা দিক ভাজা হলো না এমনটা যেন না হয়। সমস্ত দিকটাই যেন ঠিকঠাকভাবে ভাজা হয়। আর আঁচটা জোর করাও যাবে না, তাহলে ভেতর পর্যন্ত এটা ভাজা হবে না, কাঁচা থেকে যাবে। আর এটা দেখবেন চটচট করে আওয়াজ হবে। তারপর হাতে নিয়ে একটু ঠান্ডা করে পাশে রেখে ঠান্ডা করে নেবেন। যদি খোসাটা আপনি ছাড়িয়ে চলে আসে একটু ডলা দিলেই, তাহলে বুঝবেন এটা আপনার ভাজা হয়ে গেছে। তো এই রকমভাবে আমরা কিন্তু পিনাটগুলোকে ভেজে নেব। আমার ভাজাটা হয়ে গেছে, দেখুন খোসাটা পুরো ছাড়িয়ে চলে আসছে। তো এইবার আমরা এটাকে তুলে নেব। তুলে এটাকে ঠান্ডা করতে হবে, একদম প্রপার ঠান্ডা করে নেবেন। তারপর এর খোসাটাকে ছাড়াবেন, নাহলে গরম লাগবে। এবার ওই এক বাটি আবার নিলাম আমরা সেসেমি সিডস বা তিল, সাদা তিল ব্যবহার করছি আমি এখানে। আপনি সাদা কালো দুটো হাফ হাফ করে বা শুধু কালো তিলও ব্যবহার করতে পারেন, তবে এই রেসিপিটা সাদা তিলেই কিন্তু বেশি ভালো হবে। তো এখানে সাদা তিল ব্যবহার করছি। সাদা তিল কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু ফুলে ওঠে আর খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়। তাই এটাকে ভাজতে তো হবেই, আর কিন্তু যেন লাল লাল করে যেন রং না ধরে যায়। দেখবেন একটুখানি চটচট করতে থাকবে আর তিলটা ফুলেও যাবে। তখনই বুঝবেন আপনার তিলটা রান্না করা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। ব্যাস, তখনই এটাকে কড়াই থেকে নামিয়ে ঠান্ডা করতে দিতে হবে। প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টসকে আলাদা আলাদা করে নাড়াচাড়া করে আমরা ভেজে নেব, আর হালকা করেই ভাজবো তিলটাকে, এবং এরপরে আমরা আর যা কিছু করব সেটাও হালকাই ভাজবো। শুধু বাদামটাকে ঠিকঠাক করে ভাজতে হবে, ধিমে আঁচে ভাজতে হবে। এখানেও কিন্তু আমরা আঁচটাকে ধিমেই রেখেছি, একদম স্লো কুক করতে হবে। আর তাই জন্য বারবার করে নাড়াচাড়া করতে হবে, না হলে কোনো একটা দিক কিন্তু পুড়ে যাবে, আর তখন ভালো লাগবে না আপনার এই লাড্ডুটা খেতে। এই দেখুন আমার তিলটা আমি একটু জুম করেও দেখিয়ে দিলাম, একদম ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নিয়ে আমি এটাকে ঠান্ডা করতে দিচ্ছি। এবার ওই বাটিরই এক বাটি নিলাম ডেসিকেটেড কোকোনাট। আমি কোকোনাট পাউডার নিয়েছি। আপনি যে শুকনো নারকোলগুলো পাওয়া যায় তাকে গ্রেট করে নিয়েও কিন্তু এটা তৈরি করতে পারেন। তো এইভাবে আমি ডেসিকেট কোকোনাটটাকে এটা আরও তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। একটুখানি নারকোলের দেখবেন গন্ধ বেরোতে শুরু করেছে, আর নারকোল খুব তাড়াতাড়ি তেলটাও ছাড়তে শুরু করে দেয়। তাই বেশি একদমই এটাকে ভাজা যাবে না। একটুই গরম কড়াইতে একটু নাড়াচাড়া করবেন, তাহলেই দেখবেন একদম রেডি হয়ে গেছে। এটাকেও নামিয়ে নিয়ে আমরা ঠান্ডা করতে দেব। সব কিছুকে আলাদা আলাদা করে আমরা ঠান্ডা করতে দেব। আর এবার দেখুন আমরা কি করছি। আমরা এখানে কড়াইটাকে আবার গরম করতে বসিয়েছি। আমরা তিলটাকে গুঁড়ো করে নেব, এই রকম হয়েছে গুঁড়ো করে। বাদামটাকেও গুঁড়ো করব, কিন্তু বাদামটা একটু দানা দানা রাখবো। গরম কড়াইতে আমরা একটু জল দিলাম, একদম হাফ কাপেরও কম জল দিচ্ছি। এবারে দেব গুড়। আমরা নিয়েছি মোট 3 বাটি ইনগ্রেডিয়েন্টস রয়েছে, আর তার জন্য আমি এখানে নিচ্ছি 2 বাটি মতন গুড়। তো এই রকম আন্দাজে আপনাকে বললাম। তো এখানে মোটামুটি গ্রামে যদি ধরেন তাহলে প্রায় 250 গ্রাম মতন এখানে গুড় আছে। 250, এবং পরিমাণটা যদি আপনি আরেকটু বাড়ান তাহলে 300, এরকমভাবে করবেন। এই গুড়টা আখের গুড়, খেজুর গুড় নয়। আপনি তবে এটা খেজুর গুড় যখন উঠে যাবে তখন খেজুর গুড় দিয়েও করতে পারেন, তখনও কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তো এটা গুড় দিয়েই করতে হবে, চিনি দিয়ে
কিন্তু একেবারে ভালো লাগবে না, আর চিনি দিয়ে এটা হয়ও না, এটা এরকম গুড় দিয়েই করতে হয়। গুড় আমাদের শরীরকে শীতকালে গরম রাখতে সাহায্য করে, আর যা যা ইনগ্রেডিয়েন্টস এতক্ষণ ধরে আপনি দেখলেন সব কিছুই আমাদের শীতকালে গরম রাখতে সাহায্য করে শরীরকে। তাই জন্যই বললাম শীতের প্রিপারেশনের জন্য যাতে আপনি অনেক বেশি হেলদি থাকেন। এই লাড্ডু রেসিপিটা আপনি প্রত্যেক দিনে একটা করে কিংবা দুটো করে আপনার বাড়ির যে বাচ্চা বা আপনি নিজে বা বাড়ির বয়স্ক লোককে খেতে দিতে পারেন। তবে ওভার ইটিং করে ফেললে পারে কিন্তু পেট খারাপ হতে পারে, শরীর অতিরিক্ত গরম হয়ে যেতে পারে, তার দায়িত্ব কিন্তু আমি নিলাম না। তবে এই গুড়টাকে দেখুন এরকম করে প্রথমে একদম পাতলা হয়ে গেল। তো আমি এখানে আঁচটাকে জোর করে দিয়েছি যাতে গুড়টা তাড়াতাড়ি ডিজলভ হয়ে যায়। এবারে গুড়টা এরকম একদম জল হয়ে গেছে। এবারে আস্তে আস্তে গুড়ের মধ্যে ফেনা আসতে শুরু করেছে। দেখুন এইরকমভাবে পুরো বাবলস আসছে, পুরো বাবলসে পুরো ভরে যাবে আপনার এই কড়াইটা। তখন কিন্তু ভালো করে তলা থেকে নাড়াচাড়া করতে হবে। এই 2-4 মিনিট নাড়াচাড়া করলেই আপনি দেখতে পাবেন এই মিশ্রণটা মানে গুড়ের এই ব্যাপারটা, গুড়টা কেমন আঠালো হতে শুরু করবে। দেখুন আমরা এরকম খুন্তিতে তুলে দেখব, যখন ড্রপটা দেখবেন একদম পরের একদম শেষের ড্রপটা একদম তারের মতনভাবে যাচ্ছে। তাই বলে খুব যে একদম তারের মতনই হবে এমনটাও নয়, তবে খানিকটা তারের মতন হতে শুরু করেছে, একটা চটচটে মিশ্রণ তৈরি হয়ে গেছে। সেই সময়তে আমরা এখানে প্রথমে বাদামটা দেব। বাদামটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব। আঁচটা কিন্তু এই সময় একেবারে কমিয়ে দেবেন। তারপরে দিলাম আমরা এখানে কোকোনাট পাউডারটা, আর মাঝখানে তিলের গুঁড়োটাও দিয়ে দিয়েছি। এই সব কিছুকে দিয়ে এবার তিলের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, দিয়ে সব কিছুকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে, যেন কোথাও কোনো কিছুর গুঁড়োগুলো যেন দলা পাকিয়ে না যায়। তো খুব ভালো করে নাড়াচাড়া করে মিশ্রণটাতে একদম মিশিয়ে দেবেন। এখানে এলাচের গুঁড়ো বা অন্য কোনো কিছু লাগে না, তবে আপনি যদি মনে করেন বা বাচ্চারা যদি এটা সহ্য করতে পারে, সামান্য একটুখানি ড্রাই জিঞ্জার পাউডার বা আদার গুঁড়ো দিতে পারেন। তো অবশ্যই সেটা ড্রাই হতে হবে, তাহলে পরে একটু ঝালঝাল খেতে হবে। তো এই রকমভাবে আমরা খুব ভালো করে মিশিয়ে নেব যেন ডেলাটা না থাকে। দেখছেন তো গুড়টা পুরোটাই অ্যাবজর্ব করে গেছে, আমি যতটা পরিমাণে দিয়েছিলাম ততটাই কিন্তু এখানে সুন্দর পাক হয়ে গেছে। এবার যেমন আমি সন্দেশের পাক করে দেখাই, ঠিক সন্দেশের মতন করেই এটাকে আমরা ভালো করে নাড়াচাড়া করে এই পুরো মিশ্রণটাকে একটা মন্ডে পরিণত করব। যখন দেখবেন পুরো আটা মাখার মন্ডের মতন গা থেকে ছেড়ে আসছে, তখন বুঝবেন আপনার মিশ্রণ একদম রেডি হয়ে গেছে, মানে নাড়ু পাকানোর জন্য এটা একদম রেডি। এটা কিন্তু খুব ঢিলা ঢালা হলেও চলবে না, আবার খুব বেশি যদি পাক করে ফেলেন তাহলেও কিন্তু লাড্ডুটা ভালো হবে না। তাই নরম নরম থাকবে, এটা যাতে বাচ্চাও খেতে পারে বা যে বয়স্ক মানুষের দাঁতের অসুবিধা আছে তিনিও যাতে খেতে পারেন। তাই জন্যই বললাম বাড়ির সবাই এটা এনজয় করে খেতে পারবেন। আমি একটুখানি তেল লাগিয়ে নিলাম, আপনি ঘি ব্রাশ করে নিতে পারেন থালাটার মধ্যে, দিয়ে আমি এটা ঢেলে দিয়েছি। ভালো কথা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ইউজফুল মনে হচ্ছে, তাহলে অবশ্য করেই একটুখানি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে নেবেন। দেখুন আমি যেটা পাশে পড়ে গেছিলো সেটাকে পাকিয়ে নিয়ে দেখিয়ে দিলাম, এটা লাড্ডুর মতন পাক হয়ে যাচ্ছে, তার মানে আমাদের মিশ্রণ একদম ঠিক। তবে এটা এখন প্রচণ্ড গরম আছে, এটাকে হালকা ঠান্ডা করতে হবে। তাই বলে একেবারে পুরো ঠান্ডা করলেও চলবে না, পুরো ঠান্ডা করলে আবার এটা লাড্ডু হয়ে পাক হবে না। ঠিক যেভাবে লাড্ডু পাক দিতে হয়, হালকা গরম থাকবে অথচ হাতে ছ্যাঁকা লাগবে না, সেই পর্যায়ে আমরা এটাকে লাড্ডুতে পাক দেব। তার জন্য একটা প্রসেস নেব। ওপরটা একটু ঠান্ডা হয়েছে, এই রকম সময় একটা চামচের সাহায্যে কয়েকটা পোর্শন করে আমি এরকম করে ভাগ করে নিচ্ছি, যাতে গরমটা ভেতর থেকে বেরিয়ে আসে। আর আমিও এই চামচের সাহায্যে মাপ করে করে যাতে করে আলাদা আলাদা পোর্শন করতে পারি, মোটামুটি সমান মাপের লাড্ডু যাতে পাকানো যায়। হ্যাঁ, এখানে একটু গরম লাগার থেকে বাঁচার জন্য আপনি হাতে একটুখানি ঘি বা তেল লাগিয়ে নিতে পারেন। আমি এই লাড্ডু পাকানোর অংশটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি যাতে আপনি বোর না হয়ে যান। আপনার মনে হলে স্পিডটা কমা বাড়া আপনি নিজেই করতে পারবেন। দেখুন এই রকমভাবে লাড্ডুটাকে ভালো করে পাকিয়ে নেবেন, একদম সুন্দর সেভ হয়ে যাবে। না এটা কিন্তু গরম আছে, এটা অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে। আমি কি করে স্টোর করবেন সেটাও আপনাকে শিখিয়ে দিচ্ছি। তো এটাকে একটা খোলা থালার মধ্যে বা প্লেটের মধ্যে কিন্তু এটাকে আপাতত রাখতে হবে, তাই সেরকমই একটা জায়গায় আমি এটাকে রাখছি। তো এইভাবে পাকাতে হবে যাতে মোটামুটি ঠিকঠাক হয়। এবার ডেসিকেটেড কোকোনাটের মধ্যে এরকম করে একটুখানি রাব করে নিন, তারপরে এটাকে
রাখুন। কেন বলুন তো? একবার গত বছর আমি এটা করেছিলাম, আর সব কিছুকে এরকমভাবে একসাথে রেখে দেওয়ার পর টিফিন কোটো বন্ধ করে দিয়েছিলাম। তারপর দেখলাম সব আবার ওই একই রকমের মন্ডে পরিণত হয়েছে। তাই জন্যই বললাম, এটা স্টোর করার ক্ষেত্রে অতি অবশ্য করেই ডেসিকেটেড কোকোনাটের মধ্যে একটু গড়িয়ে নেবেন, তারপর সিঙ্গেল সিঙ্গেল করে রাখবেন, আর তারপর একদম যখন ঠান্ডা হয়ে যাবে সেই সময় এটাকে কোটোর মধ্যে স্টোর করে রাখবেন। অনেক দিন, মানে গোটা শীত আপনার এটা চলে যাবে। তবে এটা এতটাই টেস্টি হয়, বা কেউই এটা একটা খেয়ে শান্ত হন না, সেই আবার একবার চাই, আবার একবার চাই, ক্রমাগত চাইতেই থাকবে। আপনি এটা টেস্ট করে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যে এটা কীরকম লাগলো আপনার। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে অবশ্যই করেই শেয়ার করবেন। এটা কিন্তু যারা বাচ্চা, যারা লেখাপড়া করছে, তাদের কিন্তু বুদ্ধি বিকাশেরও খুব সাহায্য করবে। বাদাম আছে, বুদ্ধি তো অবশ্যই বাড়বে, আর এর মধ্যে তিল আছে, তাই ক্যালসিয়াম সমৃদ্ধ। অনেকখানি এটা কি বলবো, অনেক উপকারে আসবে। অবশ্য করেই তাড়াতাড়ি করে বানিয়ে ফেলুন। যদি বানাচ্ছেন কেমন হলো, কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার জন্য অনেক শুভকামনা। ধন্যবাদ বন্ধু।